আজকে বাংলা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো সমাস। তো তোমরা জানো সমাস কাকে বলে বা সমাস কি, সেটা আলোচনা করার বিষয় না, কারণ সমাস কাকে বলে কখনো আসে সমাস নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো দেখো, সমাস মানে কি? ছোট করা, সংক্ষেপণ করা। সমাস মানে কি? ছোট করা। তো এটা কেমন ছোট করা? দেখো, যেমন এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, সিংহ চিহ্নিত যে আসন। এটাকে আমরা এক সহজ ভাষায় যদি বলি, যেটাকে এক কথায় বলা হয়, সেটা হলো সিংহাসন। আমরা এত বড় একটা লাইন না বলে যদি সিংহাসন বলি, তাহলে সেম এই লাইনটাকেই বোঝাবে, যে সিংহ চিহ্নিত আসনকেই বোঝাবে। এই যে সিংহ চিহ্নিত যে আসন, এই যে এতটুকু যে একটা লাইন, এটাকে বলা হয় সমাস বাক্য, এটাকে বলা হয় বিগ্রহ বাক্য, এটাকে বলা হয় ব্যাস বাক্য, এটাকে বলা হয় সমস্ত পদ। ঠিক আছে? আর এই যে সিংহাসন, যেটা এক অক্ষরে হয়ে গেল, সেটাই হলো সমাস। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে সমাসের কাজ কি? সমাসের কাজ হলো একপদীকরণ। সমাসের কাজই হলো কি? সংক্ষেপণ। সমাসের কাজই হলো পদের মিলন। বোঝা গেল? সমাস পদটি অর্থগত দিক থেকে দুই প্রকার, যেটা কি পূর্বপদ, আর একটা হলো পরপদ বা উত্তরপদ। এখানে যে সিংহ চিহ্নিত আসন, যেটাকে সমাস করা হলো সিংহাসন। দেখো, সিংহ শব্দটা হলো উত্তরপদ, সিংহ শব্দটা হলো পূর্বপদ, এবং আসন শব্দটা হলো উত্তরপদ। ঠিক আছে? তারপর দেখো সমাসের শ্রেণী বিভাগ। সমাস মোট 6 প্রকার। যদি বলা হয় মূলত সমাস বা প্রধানতকরত প্রকার, তাহলে সমাস হলো 4 প্রকার। এমনিতে সমাস 6 প্রকার, যদি মূলত বলা হয় তখন সমাস হবে 4 প্রকার। ঠিক আছে? তারপর দেখো দ্বন্দ্ব সমাস। 6 প্রকার যে সমাস রয়েছে, এগুলি কি? একটা হলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। তো আমরা চিনব কি করে যে কোনটা দ্বন্দ্ব সমাস, কোনটা দ্বিগু সমাস, কোনটা তৎপুরুষ সমাস, কোনটা কর্মধারয় সমাস, কোনটা বহুব্রীহি সমাস, কোনটা অব্যয়ীভাব সমাস? ঠিক আছে? তো দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদ মানে এই যে সিংহাসন, যেটা পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ, এখানে দুইটা শব্দের অর্থই প্রাধান্য পাবে। যেমন দেখো, এবং আরও চেনার আরেকটি উপায় হলো, এদের মাঝখানে কি থাকবে? ও থাকবে। তো আমরা পরবর্তী নিচে যখন দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব, তখন আরও ভালোভাবে বুঝবে। এখানে জাস্ট একটা চেনার যে একটা উপায়, সেটা এখানে একটা দেওয়া হলো। তারপরে দ্বিগু সমাসে দেখো, পরপদের অর্থ প্রধান হবে এবং পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। এই যে পূর্বপদ, এখানে যেমন সিংহাসন, পূর্বপদ সিংহ, সিংহর জায়গায় একটা সংখ্যা দেওয়া থাকবে, যেমন তে মাথা বা সেতার, এমন দেওয়া থাকবে। তারপরে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রধান হবে, ব্যাস বাক্যে কি থাকবে? বিভক্তি থাকবে। এটা পরবর্তী সময় আলোচনা করব। তারপরে কর্মধারয় সমাস, পদের অর্থ প্রধান এবং ব্যাস বাক্যে কী হবে? তুলনা বোঝাবে, যেমন চন্দ্রমুখ, কাজল কালো, এমন তুলনা বোঝাবে। বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, নাকি পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, না পরপদের অর্থ। কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না। অব্যয়ীভাব সমাস, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তো দেখো, আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসে কি জানি? উভয় পদের অর্থ প্রধান হবে এবং মাঝখানে ও বসবে। তো দেখো, দ্বন্দ্ব সমাস বাবা মা। এখানে বাবা ও মা, বাবা পূর্বপদ এবং মা পরপদ বা উত্তরপদ। তো বাবাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে, মাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে ব্যাস বাক্য হবে বাবা ও মা, যেটা হবে দ্বন্দ্ব সমাস। যেমন দেশ বিদেশ, দেশকেও প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বিদেশকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। যেখানে
যেখানে ব্যাস বাক্য হয়ে যাবে দেশ ও বিদেশ, যেটা হবে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এমন আরও অনেক উদাহরণ আছে, যেমন ভালো মন্দ, খাতা কলম, তারপরে হাসি কান্না, হ্যাঁ, এমন আরও অনেক উদাহরণ আছে, যেগুলি এখানে তো সবগুলি উদাহরণ দেওয়া সম্ভব না, তো এর জন্য দুটো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তোমার রাখবে দ্বন্দ্ব সমাসে মাঝে ও বসবে, এটাই হলো চেনার একমাত্র উপায়। তারপরে দেখো এখানে একটা লাইন দেওয়া আছে, দ্বিতকে গায় পরপদের গান। এখানে দ্বি দয় বসংযুক্ত রস্বীকার, দ্বি মানে দ্বিগুকে বোঝানো হচ্ছে, ত দিয়ে তৎপুরুষকে বোঝানো হচ্ছে এবং ক দিয়ে কর্মধারায়কে বোঝানো হচ্ছে। এই যে তিনটে সমাস, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারা, এই দ্বিগু সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং কর্মধারা সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো এগুলি চিনব কী করে যে উভয় ক্ষেত্রেই তো পরপদের অর্থই প্রাধান্য পাবে? তাহলে দ্বিগু যেটা, সেটা বোঝানো হবে সংখ্যাকে, কর্মধারায় বোঝানো হবে তুলনাকে এবং তৎপুরুষ বোঝানো হবে বিভক্তিকে। তো আমরা নিচে আলোচনা করতেছি। দেখো দ্বিগু যেমন সপ্তর্ষি, সপ্ত মানে কি 7, আর মূর্ধন্য রেপ রস্বীকার, যেটা হলো ঋষি। তো সপ্ত মানে পূর্বপদ আর ঋষি মানে পরপদ, যেটা হবে সপ্ত ঋষির সমাহার। আর দ্বিগু সমাসে আরেকটা চেনার উপায় হলো সমাহার সমষ্টি এমন শব্দ থাকবে। ঠিক আছে, ব্যাস বাক্যের শেষে সমাহার বা সমষ্টি এমন শব্দ থাকবে। যেমন ত্রিফলা, এটাও দ্বিগু সমাস। যেমন ত্রি মানে 3, ফলা মানে ফল। 3 হলো পূর্বপদ আর ফলা হলো পরপদ, 3টি ফলের সমাহার। ঠিক আছে, তারপরে দেখো যেমন দ্বিগু সমাসের আরও অনেকটি উদাহরণ রয়েছে, যেমন ত্রিভুবন, 3 ভুবনের সমাহার, যেমন ত্রিভুবন। তারপরে যেটার ব্যাস বাক্য হবে 3 ভুবনের সমাহার, যেটা হবে দ্বিগু সমাস। তারপরে সেতার, 7টি তারের সমাহার। ঠিক আছে, তারপরে শতাব্দী, যেটার ব্যাস বাক্য মধ্যে শত অব্দের সমাহার। ঠিক আছে, এমন আরও অনেক উদাহরণ আছে, এগুলি সবগুলি হলো দ্বিগু সমাস। তো আমরা নেক্সট যাব তৎপুরুষ সমাসে। যেটা জানতে হলে প্রথমে জানতে হবে বিভক্তি শিখতে হবে। তো বিভক্তি আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। বিভক্তিকে 7টি ভাগে ভাগ করা হয়, পদানুসারে যে বিভক্তি সেটাকে 7টি ভাগে ভাগ করা হয়। তো এখানে প্রথম দেখো, এটাকে বলা হয় প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তির মধ্যে যেটা শূন্য বা কোনো বিভক্তি থাকে না, এটা হলো প্রথমা বিভক্তি। যেমন কে, রে, তে এমন যদি কিছুই না থাকে, তখন সেটা হবে তৎপুরুষ সমাসের প্রথমা বিভক্তি। আর দ্বিতীয় বিভক্তিতে কি থাকে? দ্বিতীয় বিভক্তি থাকে কে, রে, তে, এটা হলো দ্বিতীয় বিভক্তি, এগুলি আগে শিখতে হবে। তৃতীয় বিভক্তিতে থাকে দ্বারা, দিয়ে, থেকে, হতে, এগুলো হলো তৃতীয় বিভক্তি। আর চতুর্থ বিভক্তিতেও কে, রে এই শব্দ দুইটাই থাকে, কে, রে। তবে তোমরা দেখো এখানে দ্বিতীয় বিভক্তিতেও কে, রে আছে, চতুর্থতেও কে, রে আছে। তাহলে দুইটাও তো সেম, তাহলে তফাৎ কোন জায়গায়? যখন চতুর্থ বিভক্তি হবে, এটা হলো সম্প্রদান কারকে, সম্প্রদান। যখন কোনো কিছু দান অর্থে বোঝাবে, দান অর্থে, তখন চতুর্থী হবে। আর যদি দান অর্থে না বোঝায় তাহলে দ্বিতীয় হবে। বুঝতে পারছো? যদি দান অর্থে না হয় তাহলে দ্বিতীয়া, আর যদি দান অর্থে হয় তাহলে চতুর্থী। পঞ্চমীতে থেকে বা হতে, ষষ্ঠী এর, র, আর সপ্তমীতে এতে, যেটা তোমরা নিচে দেখতে পাবে। দেখো রথ দেখা, এটা হলো রথকে দেখা, রথকে, এই বিভক্তি। ঠিক আছে, যেমন রথ দেখা, এটা হলো দ্বিতীয় তৎপুরুষ। তো কিভাবে বুঝলাম?
কে দেখে, এখানে এই যে কে বিভক্তি আছে এটা হলো দ্বিতীয়া বিভক্তি, যেটা কোনো কাজকে বোঝায়, রদ দেখা কোনো কাজকে বুঝিয়েছে। আর এখানে এই যে কে এটা এখানে লোপ পেয়েছে, এটা রদ দেখা, এখানে কে শব্দটা নেই, যেটা এখানে কে দেখে আমরা বুঝতে পারলাম যে এটা দ্বিতীয়া তৎপুরুষ আর এটা দ্বিতীয়া বিভক্তি। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা আমি নোট করে দিয়েছি, শুধুমাত্র সম্প্রদান কারকে কে রে হলো চতুর্থী বিভক্তি। ঠিক আছে, এটা তোমরা তুলে নেবে, খাতায় নোট করে নেবে। তারপরে এমন তৎপুরুষে অনেক উদাহরণ আছে, যেমন জীবনানন্দ, যেমন জীবনব্যাপী আনন্দ তৎপুরুষ সমাস। তারপরে গঙ্গা প্রাপ্তি, গঙ্গা কে প্রাপ্তি তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপরে স্বর্গভ্রষ্ট, স্বর্গ হতে ভ্রষ্ট তৎপুরুষ সমাস। এমন অনেক আছে, অনেক উদাহরণ আছে। তারপরে চিরসুখী, চিরকাল ব্যাপী সুখী, এমন অনেক উদাহরণ আছে। ঠিক আছে, আমি তৎপুরুষ সমাসের প্রয়োজনে আর একটা আলাদা শুধুমাত্র তৎপুরুষ সমাস নিয়ে একটা আলাদা ভিডিও করে দেব, যেখানে তোমরা সম্পূর্ণ পুরোপুরি বুঝতে পারবে। তারপরে দেখো কর্মধারয় সমাস। কর্মধারয় মানে তুলনা করাকে বোঝাবে, কোনো কিছুকে তুলনা বোঝাবে। যেমন চন্দ্রমুখ, দেখো মুখটা তো আর চাঁদের মতো হবে না, না মুখ কখনো কি চাঁদের মতো হয়? জাস্ট মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করা হলো। ঠিক আছে, মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করা হলো। তাহলে দেখো চাঁদের ন্যায় মুখ, এখানে চাঁদের ন্যায় মুখ হবে, এখানে ইজিক্যাল টুটা মুখের আগে চলে এসছে, এটা মুখের পরে হবে, যেটা হবে চাঁদের ন্যায় মুখ। ঠিক আছে, চন্দ্রমুখ মানে চাঁদের ন্যায় মুখ, মানে চাঁদের মতো মুখ, যেটা হবে উপমিতি কর্মধারা। তৎপুরুষ সমাসে অনেকগুলো পার্ট আছে, দ্বন্দ্ব সমাসে অনেকগুলো পার্ট আছে, এবং কর্মধারা সমাসের মধ্যে অনেকগুলো পার্ট, যেটা উপমিতি কর্মধারা। ঠিক আছে, তো এখানে চন্দ্রমুখ, যেটা পূর্বপদ হলো চন্দ্র, পরপদ হলো মুখ। তো এখানে কোনটা উপমান আর কখন উপমান আর কখন উপমিতি হবে সেটা এখানে দেওয়া হলো। দেখো ব্যাস বাক্য যদি সত্যি হয়, ব্যাস বাক্য যখন সত্য হবে তখন সেটা হবে উপমান, আর ব্যাস বাক্য যদি মিথ্যা হয় তখন সেটা হবে উপমিতি কর্মধারা। ঠিক আছে, যদি তোমরা বলো সত্যি মিথ্যা আমরা বুঝবো কী করে, তাহলে এখানে দেখো চন্দ্রমুখ, মুখটাকে কখনো চাঁদের মতো হয় না তো, না, তাহলে এটা কি মিথ্যা, তাহলে এটা হবে উপমিতি কর্মধারা। ঠিক আছে, তারপর দেখো সিংহ পুরুষ, পুরুষ কি কখনো সিংহ হয়, বা সিংহ কি কখনো পুরুষ হয়, তাহলে এটাও কি মিথ্যা, যেটা হবে উপমিতি কর্মধারা। ঠিক আছে, দেখো সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, তো পুরুষ কি কখনো সিংহ হয়, যেটা হবে উপমিতি কর্মধারা, এটা মিথ্যা। তারপরে দেখো রক্তলাল, রক্তের ন্যায় লাল, অ্যাকচুয়ালি রক্ত তো লাল না, যেটা সত্যি, সেটা হবে উপমান কর্মধারা, যেটা পূর্বপদ রক্ত এবং পরপদ লাল। বুঝতে পারছ? যদি মিথ্যে হয়, যদি ব্যাস বাক্য মিথ্যে হয় তাহলে উপমিতি কর্মধারা, আর যদি ব্যাস বাক্য সত্যি হয় তাহলে উপমান কর্মধারা। যেমন রক্তলাল, রক্তের ন্যায় লাল, রক্তের মতো লাল। ঠিক আছে, যেমন সিংহ পুরুষ, পুরুষ কখনো সিংহ হয় না, আর সিংহও কখনো পুরুষ হয় না। যেমন চন্দ্রমুখ, মুখও কখনো চন্দ্র হয় না, চাঁদও কখনো মুখ হয় না, এটা জাস্ট তুলনা করা হলো। ঠিক আছে, যেমন রক্তলালের এখানে আরেকটা উদাহরণ দিতে পারে, যেমন কাজল কালো, না, এমন অনেকগুলো উদাহরণ আছে। থ্যাংক ইউ এতটুকু দেখার জন্য। পরবর্তী ভিডিওতে পরের পার্টগুলি আলোচনা করা হবে, কারণ একটা পার্টে দিলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও তোমরা সহজেই দেখতে পারবে।